দরজারে পাশ ওপাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। ইলিয়াস কাঞ্চন ভাই, চল বাসায় চলে যা, আমার ভালো লাগতেছে না। আপনার হঠাৎ করে কি হয়েছে? মাথা ব্যথা? তাহলে ডাব নিয়ে আসি একটা, নাকি ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে ফার্স্ট এড? আরে আপনি এত অস্থির হয়েন না, এরকম সিরিয়াস কিছুই হয় নাই। আমার এমনিতেই ভালো লাগতেছে না। এই যে কোচিংয়ে যাচ্ছি, পড়াশোনা স্টার্ট করব, তুই লেখাপড়ার উপর তো আমি এখনো মনটাই বসাতে পারলাম না। কি হবে কোচিং গিয়ে বলেন? ফ্রেন্ডরা এক একজন এক এক কথা জিজ্ঞেস করবে, আর শুধুমাত্র ভাবির কথা রাখতে গিয়ে আমি যাচ্ছি। কিন্তু এই মাঝপথে এসে না আমার আর মন টানতেছে না, চলেন বাসায় চলে যাই। না আপু, কি বলছেন আপনি? আপনি আজকে যাবেন না, 2 দিন পরে যেতে হবে। 3 মাস পরে, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আপনাকে তো যেতেই হবে। আপনি তো আর বদ্ধ করে বসে থাকতে পারবেন না, আপনাকে পৃথিবীর আলোতে আসতে হবে। আপনার একটা ব্রাইট ফিউচার হবে। আপনি এটা করতে পারেন না আপু। আপনি নতুন উদ্যমে আবার জীবনটাকে শুরু করবেন, পড়াশোনা করবেন। এই যে আপনি আমাকে দেখেন, আমি প্রতি সপ্তাহে সিনেমা দেখতাম বলে কতজন কত কিছু আমাকে নিয়ে বলতো, আমি কিচ্ছু শুনি নাই। আর কি হয়েছে? আমি সিনেমা দেখেছি, কারো কথা শুনিনি। আজকে আমি ইলিয়াস কাঞ্চন হয়ে গেছি। আমি আপনাদের পরিবারে একটা দায়িত্বের সাথে দায়িত্ব পালন করছি। মানুষ না আসলে অন্যের জায়গা, এছাড়া আমার ভালো লাগতেছে না, আমার নিজের জন্য একটু সময় চাই। না আপু, আপনি এটা করতে পারেন না। আপনি আবার নতুন উদ্যমে পড়াশোনা শুরু করবেন। আমি স্বপ্ন দেখি আপনি অনেক বড় হবেন, আপনি অনেক উঁচুতে উঠবেন, আপনি আবার নতুন উদ্যমে পড়াশোনা করবেন। আমি এটা বিলিভ করি, আপনি করবেন। ইলিয়াস ভাই, আমি তো ভালো কেন? আপনি কোচিংয়ে যাবেন, আমি আরো অনেক ভালো হয়ে যাবো, অনেক খুশি হবো। চলেন। বন্ধু, তুই চলে আয়। আরে কোনো চিন্তা করিস নে, তুই একটা ভালো এসি বাসের টিকিট করে সোজা চলে আয়। আমি আমার বাবলুরে দিয়ে তোর ডাক্তার দেখাবো। হ্যাঁ, আচ্ছা আয়। এই আপা আসতেছে নাকি? হ্যাঁ, ওর নাকি মাজায় ব্যথা, বুঝতে পারিস? তো এখানে একটু ভালো ডাক্তার দেখাতে হবে না? আপা আসলে কিন্তু খুবই মজা হবে, অনেকদিন পর দেখা হবে, আমরা দুজনে মিলে অনেক মজা করব। ও বাবলু, আমরা কি মজা করব? কোনো মজাই হবে না, সব দুঃস্বপ্ন। এই তুই আমার কথা বলিস কেন? হ্যাঁ, মুরব্বীদের সঙ্গে কিভাবে কথা বলতে জানিস না? এতদিন পরে আসতেছে। কে আসছে মা? তোমার ফুপু শাশুড়ি আসতেছে, বুঝছাও? আমার একমাত্র বোন, ওর নাকি মাজায় ব্যথা হয়েছে, তা ওরে ঢাকায় একটা ভালো ডাক্তার দেখাতে হবে। আমার বাবলুর তো আবার অনেক ছাত্র আছে, ডাক্তার হয়ে গিয়েছে। পিরায় ডাক্তাররাই তো দেখি ওরে সালাম দেয়, সার করে মুখে ফেনা তুলে ফেলায়, বুঝছাও? বাবা, ও তো অ্যাকাউন্টিং এর টিচার, ওর ছাত্ররা ডাক্তার হবে কিভাবে? আরে কি যে কই না তুই? আরে ও তো স্যার, অ্যাকাউন্টিং এর টিচার হয়েছে তো কি হয়েছে? ওর খুব বন্ধু বান্ধব আছে না, পিরা ডাক্তার হয়ে গেছে না? আরে বাংলাদেশে পিরায় ডাক্তারই তো দেখি ওটা দেখলে সালাম দেয়। ও স্যার না, আমারও তো মাঝে মাঝে মনে হয় আমি ওর ছাত্র হয়ে যাই। বাহ, ওনার সাথে তো আসলে বিয়ের সময় পরিচয়ই হয়নি, আসতে পারেননি বোধহয়। এবার দেখা হয়ে যাবে। ভাবি,
তুমি বাবার কথা একদম বিশ্বাস করো না। বাবা সব সময় বেশি বেশি বলে। আর ফুপু ফুপু আসলে পুরা বাড়িটারে একটা পাগলা গারদ বানায় ফেলবে, সবাইরে পেন দিতে দিতে একদম অস্থির বানায় ফেলবে, বুঝছো? তুমি যে কয়টা দিন আসো ভাবি, ফুপু আসার আগে তুমি একটু আরাম করে ঘুমায় নাও। ফুপু আসার আগে তুমি এই টাইমটাও পাবা না ঘুমানোর, তোমারও সে পেন দিবে, বুঝছো? একটু করবি, কি শুরু করছিস? হ্যাঁ, মুরব্বীদের নিয়ে কি এমনি করে কথা বলে কেউ? চুপ থাক, বেশি কথা। তুমি আর কিছু কবা? হ্যাঁ, না থাপড়া মারি ফেলে দেবো। চুপ করবো কিসের জন্য? সত্য কথাই তো বলছি, ভুল তো বলি নাই। উনি আসলেই তো ওনার শুরু হয়ে যাবে ওনার কি, ওনার মাথা ব্যথা, ওনার চুলের গোড়ায় ব্যথা, ওনার চোখে পাপড়িতে ব্যথা, উনি চোখে দেখে না, ওনার নাকে সর্দি, ওনার গলায় ব্যথা, ওনার বুকে সমস্যা। অতিরিক্ত কথাই শুনতে চায় না। বৌমা, তুমি কিন্তু চিন্তা করো না, তো এক এসব কিছু না। আসলে আপা না চাই যে সবাই তার সেবা করুক, সবাই তার বারবার জিজ্ঞেস করুক কিছু খাবেন কিনা, কিছু লাগবেন কিনা, এইরকম। সবাই তো আর একরকম হয় না, তাই না? যাই এখান থেকে। না ঠিক আছে বাবা, ফুপু আসছে এটা তো খুবই খুশির খবর। এমনি তো বিয়ের সময় দেখা হয়নি, এবার পরিচয় হয়ে যাবে। ভাবি, তোমার রুমে আমাকে, ফুপু আসলে তোমার রুমে কয়টা দিন আমাকে একটু ঘুমাইতে দিও। উনি আসলে তো আমি ঠিক মতো একটু ঘুমাইতেও পারবো না, তো তোমার রুমে গেলে আমি অন্তত কয়টা দিন একটু ঘুমাই। এই, এই চুপ মার। একদম ঠিক আছে, ফাজল কোহান। বেশি বেশি। যাই এখান থেকে। নিজে তো ফেল মারছে। আর ফুপু যদি এত ব্যথা থাকে তাহলে তুই বসে বসে ফুপুর পা টিপে দিবি, মাথা টিপে দিবি। পরশু কিন্তু আমি বাড়ি যাচ্ছি। হঠাৎ বাড়ি যাচ্ছেন? কেউ কি অসুস্থ? না, আমার বিয়ে। আপনার বিয়ে মানে? ঠিক বুঝলাম না। কেন না বুঝার কি আছে? আপনি জানেন আমার বিয়ে ঠিক হচ্ছে। ছেলের সাথে দেখা করার থেকে শুরু করে ছেলের সাথে পরিচয়, কথা বলা সবই তো আপনি জানেন। না সব ঠিক আছে, কিন্তু মানে আমি তো ভেবেছিলাম হয়তোবা আপনি আমাকে টাইম টু টাইম সব জানাচ্ছেন, কিন্তু আপনি যেরকম মেয়ে শেষমেশ আপনি সেটা না বলে দিবেন। মানে আমি তো ভেবেছি যে আপনি হয়তোবা এমনি বলে যাচ্ছেন যেগুলো ঘটছে। এমনি বলে যাচ্ছি মানে পুরো ব্যাপারটা আপনার কাছে ফান মনে হচ্ছিল? মানে আমি ডিটেলসে সব আপনাকে জানাচ্ছিলাম, ওটা ফাজলামি করে আপনাকে জানাচ্ছিলাম? আপনি ব্যাপারটা সিরিয়াসলিই নেন নাই? বাহ, অসাধারণ। না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি শেষ পর্যন্ত যে বিয়েতে রাজি হয়ে যাবেন সেটা তো আমি বুঝিনি। তো আমি কী করব? আমার কাছে রাজি না হওয়া ছাড়া কি অপশন ছিল? অ্যাজ ইফ আমার কারোর সাথে সম্পর্ক, আমি গিয়ে বলবো যে আমার কারোর সাথে অ্যাফেয়ার আছে, বা আমার কাউকে পছন্দ, আমি গিয়ে বললাম যে আমার পছন্দ আছে। হয়তো আমি বললাম গিয়ে যে চাচি আমার পছন্দ আছে। যাকে আমি পছন্দ করি সে যদি কোনো রেসপন্স না করে তখন আমি কি করব? তখন তো আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। তার চেয়ে ভালো আমি বিয়ে করি, বিয়ে শাদী করে আমি সেটেল হই। বাবা, কিরে না ব্যস্ত তুমি? না না বই পড়ছিলাম, বল। বাবা, আমি না একটা ডিসিশন নিছি। ওটাই তো সমস্যা, তুই সবসময় ডিসিশন নিয়ে তারপর বলিস কেন? ডিসিশন নেবার আগে যদি সবার সাথে একটু শেয়ার করা যায় তাহলে তো ডিসিশনে কোনো ভুল ত্রুটি থাকে না। আলোচনাই তো করতে আসলাম। আচ্ছা বল। আর আমার মনে হয় আমি যে ডিসিশনটা নিছি এটা আমার জন্য আর বাসার সবার জন্য অনেক ভালো হবে। তাই কি ডিসিশন নিয়েছিস? পরীক্ষা দিবি? হ্যাঁ, পরীক্ষা দিব আর অনেক ভালো মতো পাশ করব। ভেরি গুড। কিন্তু এছাড়াও আরেকটা ডিসিশন আমি নিছি। কি ডিসিশন নিয়েছিস? মানে কিছুদিন আগে আমি ইলিয়াস ভাইয়ের সাথে একটু বাইরে গেছিলাম, তো আমার কলেজের আশেপাশে বেশ কিছু ভালো লেডিস হোস্টেল দেখলাম। আমি খোঁজ খবরও নিছি, তো আমি চিন্তা করতেছি সামনের মাস থেকে আমি হোস্টেলে উঠে যাই। প্রথম কয়েক মাস তুমি আমাকে চালাবে, এরপরে আমার ব্যবস্থা আমি করে নিব। আচ্ছা, তোর মাথায় কিছুদিন পর পর এরকম উদ্ভট চিন্তা কে ঢোকে বলতো? না বাবা, আমার মাথায় কেউ কিছু ঢোকায় না।
আসলে আমি এত বড় একটা অন্যায় করে আসছি, তোমাদেরকে এত কষ্ট দিয়ে তারপর তোমাদের সাথে আমি এভাবে থাকতেছি। সব কিছু মিলে আমার ভিতরে অনেক বড় একটা গিল্টি কাজ করতেছে। আমার কোনো কিছু ভালো লাগে না। আমার শুধু মনে হতে থাকে আমি এই ফ্যামিলিটা বিলং করি না। তোমরা হয়তো কেউ কিছু বলো না, আর চাচির কথা বাদ দিলাম, উনি তো আগে থেকে এরকম, ওনার কথা আমি কিছু মনে করি না। তারপর আমি আমার নিজের কাছে নিজেকে ক্ষমা করতে পারতেছি না। এই জন্য আমি ডিসিশন নিলাম যে আমি বেটার বাসা থেকে চলে যাই। তোর কথা শেষ? আমি জানি না তুই কেন মনে করিস যে তুই এই ফ্যামিলিতে বিলং করিস না। আমরা তো কোনো সময় এরকমটা ভাবিনি যে তুই এই ফ্যামিলিতে বিলং করিস না। আর হ্যাঁ, তুই একটা অন্যায় করেছিস, অনেক বড় অন্যায় করেছিস। আমাদের অনেক মন খারাপ হয়েছে, সবার অনেক মন খারাপ হয়েছে, রাগও হয়েছে। কিন্তু তার মানে তো এই না যে তুই এই ফ্যামিলিতে বিলং করিস না। আজকে যদি আমি কোনো একটা অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি, আমি কি ভাববো যে আমি এই ফ্যামিলিতে বিলং করি না? না, আমি চলে যাবো অন্য কোথাও। দেখ মা, আমাদের হাতে কয়টা আঙ্গুল? 5টা না? দে তোর হাতটা দে। এই যে 1 2 3 4 5। আমি ধরে নিলাম এটা হচ্ছে সবচেয়ে ছোট আঙ্গুল। এখন মনে কর তোর এই আঙ্গুলের নখটা উপড়ে গেল বা এখানে কোনো একটা ইনফেকশন হয়ে গেল, তো কি করব? আঙুলটা কি গোড়া থেকে কেটে ফেলে দেব? নিশ্চয়ই না। আমরা যেটা করব সেটা হচ্ছে পরিচর্যা করে তোর এই আঙুলটাকে ঠিক করব, যেন এটা কেটে ফেলতে না হয়। আর এটা যদি কেটে ফেললে তুই তো কোনো কিছু ধরতে পারবি না এই আঙুল ছাড়া। এইভাবে কিছু ধরতে পারবি? কোনো কিছু আঁকড়ে ধরার জন্য তোর এই আঙুলটাও লাগবে, 5টা আঙুলই লাগবে। তো সেরকম যে সিচুয়েশনে তুই পড়েছিস, তার মানে এই না যে তোকে সবকিছু ছেড়ে দিয়ে দূরে সরে যেতে হবে। আমরা সেটা হতে দিতে পারি না। তোকে ধীরে ধীরে সুস্থ একটা জীবনে চলে আসতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? এই যে ফুপু এসেছেন, মুরব্বী মানুষ, পরিবারের সবার বড়, তো উনি এসেছেন, সেটা তো খুব খুশির একটা ব্যাপার। কিন্তু তোমাদের ফ্যামিলির সবাই এত আতঙ্কগ্রস্ত কেন? ছোটদের কথা বলছো তো? ওরা তো মানে ফুপু আসা মানে হচ্ছে ওদেরকে একটা ঠিকঠাক পথে, সোজা পথে হাঁটতে হবে, এই জন্য ওরা আতঙ্কগ্রস্ত। না, কিন্তু সেটা তো বড়দেরকে ভয় পাবে ছোটরা, সেটা স্বাভাবিক। কিন্তু কেয়া, লাভলু, ইভেন তোমার মা, ওনাদেরকে দেখলে মনে হয় এ কদিন ওনারা অন্য কোথাও চলে যেতে পারলে বাঁচে। না, ব্যাপারটা হচ্ছে কি, মার উনি একমাত্র ননাসই তো ননাস। মার যখন বিয়ে হয়েছিল তখন মা ছোট, যা হয় মানে গ্রামের দিকে। তো বিয়ে হওয়ার পর মা আসলে এসেই বড় হিসেবে পেয়েছে হচ্ছে ফুপুকে। তো একটা শ্রদ্ধার ভালোবাসার ভয়, এটা মা তো তোমাকেও ভয় পায়, তোমাকেও তো ভয় পায়। ফাজলামি করো না আমার সাথে। ফাজলামি আমি একদম পছন্দ করি। কিন্তু ফাজলামি করাটা তো সমস্যা কি বলতো? তুই হয় ডাইনিং রুমে বসে থাকিস, নয়তো বিছানায় শুয়ে থাকিস, তো মরমরা কেন? সারাক্ষণ মরমরা থাকতে তো হবে না। তোকে একবার বললাম কেন? আরে বাবা, বি নর্মাল, জীবনটাকে নর্মালি নিতে হবে। তো নর্মাল হতে পারতেছি না চাচু। পারতে হবে, জীবনটা এভাবে থামিয়ে রাখা যাবে না। যেটা জীবনে ঘটে গেছে ঘটে গেছে, ডান ইজ ডান। নতুন করে জীবনটাকে শুরু করতে হবে। মানুষ যখন খুব বেশি বিপদে পড়ে
তখন তার উচিত কি অন্য কোনো কিছুর উপর একটা ভর করা। তোর সামনে পরীক্ষা, তুই পড়াশোনাটা মনোযোগ দিয়ে কর, পড়াশোনার মধ্যে ডুবে থাক, দেখবি যে একটা অন্যরকম হয়ে গেছে। আমাকে দিয়ে লেখাপড়া হবে না চাচু, আমি কোনো কিছুতে মন বসাতে পারতেছি না। কে বলেছে হবে না? আর তাছাড়া তুই তো ব্রিলিয়েন্ট, তুই যতটুকু পড়াশোনা করিস, তুই যে পাস করিস সেটা তাই না। আর যদি একটু ভালো করে পড়িস তাহলে কি হবে একবার ভেবে দেখ। শোন, এখন পড়াশোনা একটু অ্যাটেন্টিভ হ, আমি তোর কলেজে যাবো, গিয়ে সব কিছু বলবো। তোকে কোচিংয়ে যেতে হবে না, আমরা সবাই মিলে তোকে সহযোগিতা করবো। আমাকে দিয়ে আর পড়াশোনা হবে না চাচু, আমার কোনো কিছুতে মন বসে না। দেখ, তুই যে ভুল, আমি এটাকে ভুল বলতে চাই না, তোর জীবনে যে ঘটনা ঘটে গেছে তখন তুই যেটা ভেবেছিলি সেটাই তো সত্য ভেবেছিলি, কিন্তু সেটা তো আর সত্য হয়নি। তুই এখন যেটা ভাবছিস যে তোর দ্বারা হবে না, পড়াশোনা হবে না, সেটাকে কেন ভাবছিস সত্য? এটাও তো ঠিক নাও হতে পারে। মানুষ কখন কি হয়ে যায়, কাকে দিয়ে কী হয় কেউ জানে। তুই একটু অ্যাটেন্টিভ হ, বাসায় এরকম মন মরা হয়ে না থেকে পারবেদের সাথে ইসাকের সাথে বাইরে ঘুরে আয়, কোথাও চটপটি খা, কোনো ঝামেলা তো নেই, আমরা তো আছি। আর তুই তো স্ট্রং। তো মনে আছে ছোটবেলা তুই আমি পান্তা লড়াই করতাম, ওরে বাবা কি শক্তি দিয়ে আমাকে হারিয়ে ফেলার চেষ্টা করতি, আমিও হেরে যেতাম। মানে একেবারে যে শক্তির কারণে হেরে যেতাম তা না, তুই আমাকে মানসিকভাবে দুর্বল করে দিতি, তুই খুব চেষ্টা করতে আমাকে হারিয়ে দিতে, তখন তুই ভাবতি তুই অনেক স্ট্রং। তুই আসলে স্ট্রং, শুধু ফিজিক্যালি নয়, মানসিকভাবে স্ট্রং হতে হবে। ঠিক আছে, ওকে মন করানো থেকে হাসি খুশি সবার সাথে কথা বল, আড্ডা মর, তুই বাইরে বেড়াতে যা, এই সাথে সাথে পারবের সাথে ঘুরে আয়, কোনো ঝামেলা তো নেই, আমরা তো আছি। তোর তো টেনশন কিসে, মন করা থাকিস না, হাস হাসি দে, হাসি খুশি থাক। আর কোনো দরকার, কোনো প্রয়োজন আমাকে বলবি, ঠিক আছে? লাইফ ইজ বিউটিফুল। ওরে আল্লাহ, আপা আসসালামু আলাইকুম। কতদিন পরে আসলেন আপা, ইস কতদিন ধরে দেখি না, কি যে খুশি লাগতেছে আমার আপা। আমি তো এই বাবলুর মা, তুমি আমাদেরকে কি শুরু করেছো? হ্যাঁ, তুমি এইরকম শুরু করেছো মনে হচ্ছে 10 বছর আমি নিখোঁজ ছিলাম, 10 বছর পরে তুমি আমাদের দেখতেছো। আপা অনেকদিন পরে আসছেন না, আপনারা বোঝাইতে পারতেছেন আমার যে কি খুশি লাগতেছে, একা একা দম বন্ধ হয়ে আসতেছিল আমার। এই অনেকদিন পরে মানে আমি তো 5 মাস পরে আসলাম। খালি বাবলুর বিয়েতে আসতে পারিনি, ওই যে পর আগের পরীক্ষা ছিল সেই জন্য। তো বৌমা কই? বৌমা তো দেখতেছিলে। আচ্ছা, ডাকতেছি। বৌমা, ও বৌমা দেখে যাও কি আসছে। তোর ফুপু শাশুড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক মা, সুখী হও, ভালো থাকো। মা গো মা, বউর মাথায় কি লম্বা চুল, আমার দেখে বিরাট ভালো লেগেছে বুঝেছো। আমার মাথায় তো চুল এরকম লম্বা ছিল, এখন একটু হালকা হয়ে গেছে, কিন্তু লম্বা আছে কিন্তু। আপনি তো অনেক জার্নি করে এসেছেন, টায়ার্ড লাগছে নিশ্চয়ই। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার দিচ্ছি। আচ্ছা, এ ভাবলেন মা, হ্যাঁ তোমার বিটার বউ তো খুবই ভালো মানুষ দেখতেছি। হ্যাঁ আপা, চলেন হাত মুখ ধুয়ে। আল্লাহ